নজর রাখতে হবে 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসারানে যে হামলা আর সেই হামলায় 26 জনের মৃত্যুর পর থেকেই আমরা দেখছি যে ভারত তৈরি হচ্ছে। কেন এই কথা বলছি? কারণ একাধিক হাই ভোল্টেজ বৈঠক, পাশাপাশি এই মুহূর্তে কি যুদ্ধের প্রস্তুতি ভারতের? কারণ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি। 7ই মে একাধিক রাজ্যে মক ড্রিল, এয়ার স্ট্রাইক, বনবন্দি পরিস্থিতির মোকাবিলা, ব্ল্যাকআউটের সময় সতর্ক থাকার জন্য মক ড্রিল। সরাসরি চলে যাব, অতনু রয়েছে আমার সঙ্গে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, যে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সেই অ্যাডভাইজারিতে ঠিক কি কি বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক। প্রথমত, সময় দেওয়া হয়েছে মাত্র 2 দিন, অর্থাৎ এখান থেকে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যে কত দ্রুত প্রস্তুত করা যেতে পারে ক্ষেত্র, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ করতে চাইছে বা সেই জায়গাটা মেপে নিতে চাইছে। 5 তারিখ অ্যাডভাইজারি জারি হলো। 7 তারিখে বেশ কিছু রাজ্য, মূলত সীমান্তবর্তী রাজ্যগুলো, সেই রাজ্যগুলোকে বলা হলো অ্যালার্ট থাকতে হবে। 7 তারিখ অ্যালার্ট থাকতে হবে। কিভাবে না, সেখানে মক ড্রিল করা হবে। কিরকম মক ড্রিল করা হবে? আমরা এর আগে দেখেছি যে এই অ্যালার্ট থাকার ব্যাপারটা সেনা ছাউনির মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2 দিন আগে সেখানে ব্ল্যাকআউট, 9টা থেকে 9:30 আধ ঘন্টা ব্ল্যাকআউট পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেখানে ব্ল্যাকআউট করা হয়েছিল। কিভাবে ব্ল্যাকআউট করা হয়েছিল? পুরোপুরি লাইট অফ করে দেওয়া হয়েছিল। এই ব্ল্যাকআউট কেন করা হয়? ব্ল্যাকআউট করা হয় তার কারণ, যদি এয়ার বোম্বিং হয় তাহলে সেই বোম্বিংয়ের সময় সাধারণত যাতে কম ক্ষতি হয় সেই ব্যাপারটা মাথায় রেখে ব্ল্যাকআউট করা হয়। সিভিলিয়ানদের উপর যদি আলো জ্বলে তো সেই জায়গাটায় বেছে বেছে বোম্বিং করা হয়, তার জন্য আলো নিভিয়ে দেওয়া হয়। ব্ল্যাকআউট একটা পার্ট। সাধারণ মানুষকে, নাগরিকদের তাদের প্রস্তুত থাকতে হবে। কিভাবে প্রস্তুত থাকতে হবে না, যদি এয়ার সাইরেন বাজে তাহলে, মানে এয়ার অ্যাটাক স্ট্রাইকের সাইরেন বাজে, তাহলে কোথায় কিভাবে শেল্টার নিতে হবে, স্কুল কলেজগুলো কি কি ব্যবস্থা নেবে, কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, স্কুল ইভাকুয়েট করতে হবে, কলেজ ইভাকুয়েট করতে হবে, মল, শপিং মল, সেগুলো ইভাকুয়েট করে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে, কিভাবে তাদের রাখা হবে, এই সব বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। এই সব বিষয়ে মক ড্রিল করতে হবে। তার জন্য 7 তারিখ সময় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর বাইরে আরেকটা দিক রয়েছে, তা হলো প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপত্য যেগুলো রয়েছে, ব্রিজ, সেই জায়গাগুলোকে সুরক্ষিত করতে হবে। কিভাবে সুরক্ষিত করা হয়? আমরা দেখি যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের কলকাতার কথাই বলা যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ স্থাপত্য, ব্রিজ, সেগুলোর হয় রং বদলে দিতে হবে, এমন রং করতে হবে যাতে দূর থেকে দেখে বোঝা না যায়, আকাশ থেকে দেখে বোঝা না যায়, সবুজ রং করা হয় মূলত। তা না হলে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, অর্থাৎ সেগুলোকে সুরক্ষিত রাখতে হবে। এই সব কাজ করতে হবে 7 তারিখে, এবং তার জন্য সীমান্তবর্তী রাজ্যগুলিকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। বেশ, এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ শিলিগুড়িতে একটি কলোনির নাম ছিল পাকিস্তান কলোনি, আর সেই পাকিস্তান কলোনি বদলে গেল, হলো ভারত মাতা মোড়। শিলিগুড়িতে একটি কলোনির নাম বদল, পাকিস্তান কলোনির নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকা। কলোনির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল। এবার সেই কলোনির নাম হলো ভারত মাতা মোড়। आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया, बात समझिए। आपको पहले वीडियो के पास जाना चाहिए। ऑथोरिटी किसने दिया? नहीं, आपको ऑथोरिटी किसने दिया? ये आपको किसी ने ऑथोरिटी दिया? हमारा पंचायत दिया, हमारा प्रधान दिया, हमारा विधायक दिया, हमारा समाज का लोग दिया, किसी ने नहीं दिया। बात सुनिए, हम लोग जा रहे हैं, आपको क्या लगा? हमको बुरा नहीं लगा, हमको खुद ही लगा, लेकिन आप हमारे पंचायत के पास जा रहे हैं। সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, প্রথমেই জানতে চাইবো যে এই যে কলোনি, শিলিগুড়ি একটা জায়গা, সেখানকার একটা কলোনির নাম পাকিস্তান কলোনি কেন ছিল? কেন পাকিস্তান কলোনি হিসেবে পরিচিত ছিল এই জায়গা? দেখো, তোমরা জানিয়ে রাখি যে তো কোনো রেজিস্টার নাম ছিল না, তো এলাকাটার নাম পরিচিত হলো বিশ্বাস কলোনি হিসাবে মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু এই যে বিশ্বাস কলোনি, তার আশপাশে কিন্তু একটা বড় জনসংখ্যা কিন্তু মুসলিম ধর্মপ্রাণ মানুষদের, অর্থাৎ এখানে সংখ্যাগরিষ্ঠ বলা যেতে পারে মুসলিমরা আসে। তাতেই কিন্তু এই এলাকার একটা লোকমুখে কার্যত পরিচিত হয়ে উঠছিল এলাকাটি হলো পাকিস্তান কলোনি বা পাকিস্তান মোড় হিসাবে। সে বহু পুরনো দিনের কথা। এই সম্প্রতি পেহেলগাঁও ঘটে যাওয়া ঘটনার পরই কিন্তু গোটা দেশ জুড়ে আমরা যে দেখছি এমনকি যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই নিরিখেই কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ
তারা এলাকাটা সার্ভে করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে প্রাথমিকভাবে সেই এলাকাটি যে লোকমুখে যে চর্চিত বা পরিচিত হয়ে উঠেছিল যে পাকিস্তান মোড়, তার নাম বদলে রাখা হলো ভারত মাতা মোড় বিশ্বাস কলোনি মাটিগাড়া। এবং শুরুতে যখন এই নাম বদল প্রক্রিয়া চলে সেই সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রথমে আপত্তি জানায় যে কেন স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা না বলে কেন এইভাবে নামকরণ করা হচ্ছে, রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে তারা এই নাম বদল করছে। পরবর্তীতে কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য ক্ষেত্রে গোটা পরিস্থিতি শান্ত হয়। ধন্যবাদ পার্থ। हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं, लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं, बस राजनीति हो जाएगी, ये लोग चले जाएंगे। ये जितने भी लोग आए हुए ये सारे बाहर से आकर के एक प्रोपेगेंडा फैलाए हैं कि ये पाकिस्तान मोड़ है। बिल्कुल नहीं, ये धिक्कार, ये विश्वास कॉलोनी है, ये पाकिस्तान मोड़ है ही नहीं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते हैं। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব, আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই জায়গার নাম তো বিশ্বাস কলোনি, পাকিস্তান মোড় না। কিন্তু কেউ মুখে মুখে পাকিস্তান মোড় বলে দিল, সেটা আলাদা কথা। কার বন্ধ করবে মুখটা? আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম, কিন্তু বাইরের লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে। রাজনৈতিক অভিসন্ধি আছে, কিছু তো রাজনীতি আছে। নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনাদের? নাম নিয়ে আপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন তিনি মুর্শিদাবাদ যাবেন, আর সেই মতো মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে অশান্তি হয় মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ সফরে বহরমপুরে গিয়ে মুখ্যমন্ত্রী চড়া সুর দাবি করলেন বহিরাগতরাই পরিকল্পনা করে অশান্তি করেছেন। আর মুখ্যমন্ত্রীর সুর সপ্তমে ঠিক কি বলেছেন বিস্তারিত জানাবে, সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, শামসেরগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত জায়গায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদ গত কয়েক দিন ধরে রাজনৈতিকভাবে চর্চায় রয়েছে। একই সঙ্গে হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের যে বিভিন্ন ভূমিকা তা নিয়েও বিভিন্ন সময় নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই অবস্থাতে আজকে মুর্শিদাবাদ সফরে এসে সরাসরি তিনি অভিযোগ করেছেন যে বহিরাগতরা তারা এসে এই ধরনের অশান্তি তৈরি করছেন এবং বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা নিজেদেরকে ধর্মীয় নেতা হিসেবে প্রতিস্থাপিত করার চেষ্টা করে আসলে বিধার্মিক যে কাজ করছেন তার পরিণাম হচ্ছে এটি। একই সঙ্গে তিনি রাজনৈতিক যারা নেতারা রয়েছেন জনসংযোগের জন্য তাদেরকেও বাড়তি গুরুত্ব দিতে বলেছেন, যাতে তারা নিজে শুধু ভোটে জিতলাম তারপর ভুলে গেলাম এটা না করে যদি তারা নিচু তলাতে মানুষের সাথে যোগাযোগ রাখেন তাহলে পরিস্থিতির আঁচ সম্পর্কে পেতে তাদের অনেকটা সুবিধা হবে। তুমি জানো যে ওয়াকফ সংশোধনী বিলের আইনের ক্ষেত্রে যে বিক্ষোভের আঁচ শামসেরগঞ্জ, ধুলিয়ানের একাধিক জায়গাতে পড়েছিল, বেশ কয়েকদিন ধরে অশান্তি ছড়ায়, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে এবং এই গোটা ঘটনার বেশ কয়েকজন যে উস্কানি দিয়েছেন এবং সেই সংক্রান্ত তথ্য প্রমাণ রাজ্য প্রশাসনের কাছেও যে সংগ্রহ করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা ওই দিনকে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ছুটিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন, সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তার মানে ডালমে কি কুছ কালা হ্যায়। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম, বর্ণ, জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে। আমি এমএলএদের সকলের, হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, যে দুটো পার্টি মাত্র 2টো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন,
আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে, কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। নিহতদের পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন। শামশেরগঞ্জ থানার পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, প্রথমেই জানতে চাইবো, এই যে জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা, নিহতদের পরিবারের ঠিক কি অভিযোগ নিহতদের পরিবারের? তারা একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে শামশেরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে। কারণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে যখন ওই ঘটনা হয়, অর্থাৎ একটা মব যায় এবং পিটিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে, সেক্ষেত্রে স্থানীয় পুলিশকে বারবার ফোন করেও পাওয়া যায়নি এবং অভিযোগের কথা জানানোর পরেও পুলিশ কোনো সদর্থক পদক্ষেপ করেনি। এবং পুলিশের পদক্ষেপ না করার কারণেই কার্যত এই দুজনের মৃত্যু। শুধু তাই নয়, তাদের বাঁচানোরও চেষ্টা করা যেত, কিন্তু পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় তাদের উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত পাঠানো, এই প্রক্রিয়াটিও ব্যাহত হয়েছে। সব মিলিয়ে এই পুরো ঘটনার পিছনে একটা তদন্ত দাবি রাখে। সেক্ষেত্রে এই তদন্তের মধ্যে পুলিশের ভূমিকাও পরিবার দাবি করেছে এবং এক্ষেত্রে সমগ্র বিষয়টা নিয়ে সিবিআই অথবা কোনো কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে, যেটা রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে এমন কোনো সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করা হয়েছে পরিবারের তরফে। একই সঙ্গে 4 মে রাত সেখানে সল্টলেকে তারা থাকাকালীন তাদের ওপর যে ঘটনা ঘটেছে, সেখানে বিধাননগর পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তারা এনেছেন। এক্ষেত্রেও তারা সিবিআই তদন্তের আবেদন রেখেছেন এবং এখনও পর্যন্ত যে ঘটনাক্রমের মধ্য দিয়ে তারা এগোচ্ছেন, তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যাতে মোতায়েন করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, এই আবেদনও রাখা হয়েছে এই পরিবারের তরফে। মঙ্গলবার দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসতে পারে এবং সেক্ষেত্রে ক্ষতিপূরণ কেন প্রশাসন দিল না এবং ক্ষতিপূরণের বিষয়েও কেন উদাসীন এবং ক্ষতিপূরণের টাকা কেন যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেই সমস্ত পুলিশ অফিসারদের পকেট থেকে আদায় করা হবে না, এই আবেদনও করা হয়েছে কলকাতা হাইকোর্টের দায়ের করা পরিবারের মামলায়। বেশ, হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছে যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে, হ্যাঁ উঠে কে ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে, যে না আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। নিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় নিয়ে এইটুক তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে? তদন্ত তো করে না।